আমার শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? আমরা পড়াতে ফিরে আসি। গত ক্লাসে ভাজক টিস্যুর অবস্থান, তাদের কাজ, বৈশিষ্ট্য এগুলো পড়িয়েছিলাম। তো এই ভাজক টিস্যু তোমার সাধারণত বৈশিষ্ট্যগুলো কেমন, সেক্ষেত্রে তুমি জানো যে ভাজক টিস্যুর কোষগুলো কি করে, বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়। এছাড়া ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজ আকৃতির হয়। আমি প্রথমে একটা কথা বলে নিই যে আমার প্রতিদিন আমি বলবো না, তোমরা যারা এই ক্লাসটা করছো তারা তাদের রোল নাম, তোমার শাখার নাম এগুলো একটু মেসেজ করে আমার আমার এখানে পাঠাও, হ্যাঁ, যাতে আমি এই রোল কলগুলো করে রাখতে পারি। পরবর্তী সময় কে উপস্থিত আছো কে নাই এটা আমি বুঝতে পারবো। এছাড়া পরীক্ষার সময় একটা উপস্থিতি দরকার আছে, মানে এরপর তোমরা যেহেতু সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো, টেস্ট পরীক্ষা বলা যাচ্ছে না আসলে সামনে কি ঘটবে। আমরা যদি কলেজে চলে আসি সেটা একরকম, তখন কিন্তু এগুলো কাউন্ট হবে। সো তোমরা প্রত্যেকে যারা যারা ক্লাসটা উপস্থিত আছো প্রত্যেকে শুধু নামটা লিখবে, রোল লিখবে, শাখাটি লিখবে। আমি আমার যে অ্যাটেন্ডেন্স খাতা আছে সেটা তুলে ফেলবো এটা। আর হচ্ছে এখন আমি আমার পড়াতে আসি। আমি যেহেতু ভাজক টিস্যু গত ক্লাসে পড়েছি, আজকে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাসটা পড়াবো। আমি আজকে পড়াবো তোমাদের ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস, হ্যাঁ, বা শ্রেণী বিভাগ। তো সুতরাং ভাজক টিস্যুটা যে ওদের বৈশিষ্ট্যটা আরেকবার দেখে নিই। সেটা হচ্ছে যে এই ভাজক টিস্যুগুলো তোমার সবসময় বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে। এরা বিভাজিত হয়ে তোমার গাছের মানে মূলের দিকে এবং শীর্ষে এটা বৃদ্ধি করতে থাকে। শুধু তাই নয়, তোমার পাশের বেরও বৃদ্ধি করে। যেমন ছোট একটা চারা গাছের খুব চিকন একটা যে ডাল থাকে সেটা কিন্তু যখন বড় একটা গাছ হয়ে যায় সে কাণ্ডটা আর ওরকম থাকে না, অনেক বড় হয়ে যায়, মোটা হয়ে যায়। এগুলোর জন্য কিন্তু টিস্যুটার বিভাজনের দরকার আছে, যেখানে ভাজক টিস্যু সাহায্য করে থাকে। তো এই কোষের যে নিউক্লিয়াসটা থাকে সেটা কিন্তু অপেক্ষাকৃত বড় থাকে আর আকারে কি হয়, বড় হয়। তাহলে কি বললাম যে কোষের মধ্যে নিউক্লিয়াসটা থাকে জানো, সেটা অপেক্ষাকৃত বড় হয়, মানে আকারে একটু বড় হয়। আর ভাজক টিস্যুর যে সাইটোপ্লাজমও থাকবে, এটা তো একটা টিস্যু, এটা কোষের মতো। এতে যে সাইটোপ্লাজম থাকে সেটা সব সময় ঘন থাকবে, সেটা সব সময় ঘন থাকবে। আচ্ছা, এছাড়া এদের কোষ প্রাচীরটা বলেছিলাম সেদিন পাতলা হয়, সমসত্ব ও শুধু সেলুলোজ দিয়ে গঠিত হয়। এদের মানে যে কোষ প্রাচীর সেটা যেটা পাতলা হওয়ার হয়ে থাকে এবং সেলুলোজ দ্বারা এদের কোষ প্রাচীরগুলো তৈরি থাকে। এটা এটা ছাড়াও এই টিস্যুর কোষে তুমি কখনো কোষ গহ্বর দেখা যায় না, হ্যাঁ, এই টিস্যুর কোষে কোষ গহ্বর দেখা যায় না। তারপরে কোষের যে এতে প্লাস্টিক যদি থাকে, প্লাস্টিক তো থাকে, যে প্লাস্টিকগুলো আদি অবস্থায় পাওয়া যায় এদের প্লাস্টিকগুলো। তারপর এই টিস্যুর কোষে কিন্তু বিপাকীয় হার অনেক বেশি। এই কোষের টিস্যুগুলোর বিপাকীয় হারটা কিন্তু অনেক বেশি থাকে।
আরেকটা বলে রাখি, সেটা হলো ভাজক টিস্যুর কোষ হলো সমব্যাস বিশিষ্ট হয়। তাহলে আমার ভাজক টিস্যু যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার যে বৈশিষ্ট্যগুলো দেখলাম সেখানে সাধারণত দেখা যাচ্ছে যে এরা তোমার কি ধরনের হয়, এটা আদিকোষীয় বিপাকীয় যে দেখা যায়, কোষের মধ্যে কোষীয় বিপাকীয় হার থাকে অনেক বেশি। কোষীয় বিপাকীয় হার বেশি থাকে এই কারণে যে কোষটা বারবার বিভাজিত হতে থাকে। সে হচ্ছে এই জন্য ওদের কাজ অনেক মানে বেশি হয়ে থাকে। এই জন্য যেসব ভাজক টিস্যুগুলো আর বিভাজন ক্ষমতা থাকে না, মনে করো সামনের দিকে আগাচ্ছে, যেগুলো আগের ভাজক টিস্যু সেটা তো আর কাজ বিভাজন তেমন হয় না, তখন সেটা স্থায়ী টিস্যুতে পরিণত হয়। তো এই ভাজক টিস্যু আমরা একটা উদ্ভিদে যখন দেখি তাহলে এদের কাজটা কি, মানে এরা কি করে, তাই না? তো তোমার শীর্ষস্থ যে ভাজক টিস্যুগুলো থাকে ওরা যেহেতু বিভাজনের মাধ্যমে বিভাজন ক্ষমতাটা বেশি থাকে, সেটা তুমি এমনিই বলতে পারবা যে আসলে উদ্ভিদের কি হয়, দৈর্ঘ্যে এটা বৃদ্ধি করে, তাই না? আর ছোট গাছ এর জন্য ক্রমে ক্রমে উঁচু এবং লম্বা হয়। তাহলে প্রথম কাজটা কি ভাজক টিস্যুর? প্রথম কাজটা হচ্ছে এটা বারবার বিভাজিত হয়ে কি করে, বারবার বিভাজিত হয়ে এটা দৈর্ঘ্যে বৃদ্ধি করে, যার কারণে তোমার গাছটা হয় উঁচু ও লম্বা, উঁচু ও লম্বা। তো যা হোক, এই এছাড়াও কি এর আর কোনো কাজ নেই? আছে। সেটা হচ্ছে যে এই টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের যেটা হয় সেটা হলো ব্যাসে বৃদ্ধি পায়, ব্যাসে বৃদ্ধি পায়। এর জন্য যে চিকন সরু কাণ্ডগুলো থাকে সেটা মোটা কাণ্ডে পরিণত হয়। তোমরা অনেক সময় খেয়াল করে দেখবা যে শাল গাছের যে একটা ছোট্ট চারা যখন সেখানে খুবই চিকন একটা সবুজ এদের কাণ্ড আমরা দেখি, এটা পরবর্তী সময় এত বড় হয়ে যায়, একটা বড় মোটা গুঁড়িতে পরিণত হয়। হ্যাঁ, এটা এভাবে এরা কি করে মোটা হতে সাহায্য করে থাকে। এছাড়া ভাজক টিস্যু থেকে কিন্তু স্থায়ী টিস্যুর কি হয়, সৃষ্টি হয়। ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। তো এই যে ভাজক টিস্যু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম গত ক্লাসে, আজকে একটু মনে করলাম যে আসলে এই টিস্যুর বৈশিষ্ট্যগুলো কি কি। তো এই ভাজক টিস্যুর আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যেটাকে আমরা ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ বলি বা ক্লাসিফিকেশন অফ মেরিস্টেমস। তো প্রথমে আমি একটা ছকের মাধ্যমে তোমাদের ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাসটা দেখাই। এখানে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে যে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। হ্যাঁ, এটা হচ্ছে ভাজক টিস্যু শ্রেণী বিন্যাস। এখানে দেখো, এটা ভাজক টিস্যুর প্রকারভেদ। এদেরকে আমি যদি তোমাদের শ্রেণীবিন্যাসটা বোঝাতে যাই তাহলে আমি প্রথমে এদের উৎপত্তি অনুসারে এদেরকে ভাগ করতে পারি। উৎপত্তি, হ্যাঁ, উৎপত্তি অনুসারে সেটা কি কি? একটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, একটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, আর একটা হলো প্রাইমারি ভাজক টিস্যু, আরও একটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে ভাজক টিস্যুর যে শ্রেণী বিভাগ বা প্রকারভেদ, এদেরকে আমি যে মনে করি উৎপত্তি অনুসারে আমি এদেরকে কয়টা ভাগে তোমার ভাগ করতে পারবো সেটা একটু বলে দিই। একটা হলো প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, আরটা সেকেন্ডারি ভাজক টিস্যু। আমি এগুলো বোঝাবো আগে আমি ভাগগুলো দেখি। হ্যাঁ, শ্রেণী বিভাগগুলো একটু দেখে নিই। হ্যাঁ, এরপর সেটা অবস্থান অনুসারে যেটা
শীর্ষ ভাজক টিস্যু অবস্থান অনুসারে ভাজক টিস্যুর শ্রেণীবিভাগগুলো একটু দেখো। একটা হলো শীর্ষক ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে আমি কি বললাম, অবস্থান অনুযায়ী হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, আর একটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। আচ্ছা, এরপরে দেখো কোষ বিভাজন প্রক্রিয়া অনুসারে এদের যে কোষ বিভাজিত হয়, তো ভাজক টিস্যু তো কোষ বিভাজিত হয়, হয়ে তো এটাকে একটা ছোট গাছকে বড় করে, বেড়ে বড় করে, তাই না? তাহলে আমরা এতে কোষ বিভাজনের যে প্রক্রিয়া সেই হিসাবে দেখি এখানে ভাজক টিস্যুটা হচ্ছে মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, আরটা হচ্ছে রিব ভাজক টিস্যু। আবারও বলি, একটা হচ্ছে মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, আর একটা রিব ভাজক টিস্যু। রিব ভাজক টিস্যু, মাস, প্লেট, আর রিব। আরও যে ভাজক টিস্যুর আমরা যে শ্রেণীবিভাগ বা প্রকারভেদ করব, সেখানে আমরা আরেকটু করবো, সেটা হলো কাজ অনুসারে। এদের তো কাজ বিভিন্ন কাজ হয়, সেই কাজ অনুসারে এদেরকে আমরা ভাগ করলাম। একটু দেখো তোমরা, দেখো প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড, মেরিস্টেম। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আটা গ্রাউন্ড, মেরিস্টেম। তাহলে তোমার যে শ্রেণীবিন্যাসটা আজকে পড়বে সেটা একটা হলো উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজনের প্রক্রিয়া অনুসারে, আর একটা হলো কাজ অনুসারে। এটা তুমি একেবারেই তোমাকে মনে রাখতে হবে যে কাজ অনুসারে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে তোমার হচ্ছে গ্রাউন্ড। কাজের এইটা আগে একটু বোঝাই আমি, আসলে এটা কিরকম হয়। কাজ অনুসারে ভাজক টিস্যুকে কাজ অনুসারে আমরা তিনটা ভাগে ভাগ করে ফেললাম। সেটার একটা হচ্ছে প্রোটোডার্ম। সে প্রোটোডার্মটা হচ্ছে ভাজক টিস্যুর সবচেয়ে বাইরের স্তরকে প্রোটোডার্ম বলে। ভাজক টিস্যুর সবচেয়ে বাইরে যে স্তরকে প্রোটোডার্ম বলে। হ্যাঁ, আর হচ্ছে এটা মূল, কাণ্ড ও এদের শাখা প্রশাখার ত্বক সৃষ্টি করাই হচ্ছে এদের কাজ। তাহলে এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে, আমি কাজ অনুসারে আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে কাজ অনুসারে যেটা প্রোটোডার্ম, সেটা হচ্ছে ভাজক টিস্যুর সবচেয়ে বাইরের স্তরকে প্রোটোডার্ম বলে। মূল, কাণ্ড ও এদের যে শাখা প্রশাখার ত্বক সেটা সৃষ্টি করাই এদের প্রথম এবং প্রধান কাজ। আর প্রোক্যাম্বিয়ামটা কি? ক্যাম্বিয়াম, জাইলেম এবং ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে। তাহলে কাদেরকে প্রোক্যাম্বিয়াম বলছি আমরা? ক্যাম্বিয়াম, তারপরে হচ্ছে তোমার হলো জাইলেম এবং ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলছি। তাহলে বুঝতেই পারছো যে জাইলেম ফ্লোয়েম যেহেতু আছে, তাহলে এদের কাজটা কি হবে? পরিবহন টিস্যু সৃষ্টি করা প্রোক্যাম্বিয়াম টিস্যুর কাজ। পরিবহন টিস্যু সৃষ্টি করা এই তোমার প্রোক্যাম্বিয়াম টিস্যুর কাজ। তাহলে আমি প্রোটোডার্মটা জানতে পারলাম, সেটা হলো তোমার মূল, কাণ্ড বা এদের যে শাখা প্রশাখা থাকে তাদের যে ত্বক সেটা সৃষ্টি করা। আর প্রোক্যাম্বিয়ামে বুঝলাম যে এরা আসলে
পরিবহন টিস্যু সৃষ্টি করা এদের কাজ। আচ্ছা, আমার বাকি থাকলো আরও একটা, সেটা হচ্ছে তোমার গ্রাউন্ড মেরিস্টেম। আরটা হলো গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে উদ্ভিদের দেহে কি থাকে? কর্টেক্স, মজ্জা, মজ্জারশি, এগুলো তোমার সৃষ্টি করা হচ্ছে এই টিস্যুর কাজ হবে। তবে এই তোমার উদ্ভিদের দেহে যে কর্টেক্স, মজ্জা, মজ্জারশি, এগুলো সৃষ্টিকারী যে ভাজক টিস্যুটাকে আমরা কি বলবো? গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম কাদেরকে বলবো? যারা হচ্ছে কর্টেক্স, মজ্জা, মজ্জারশির সৃষ্টি করে। এই ধরনের ভাজক টিস্যুকে আমরা কি বলবো? এই ধরনের ভাজক টিস্যুকে আমরা বলবো গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, আমি একটু তোমাদের কোনো হেল্প করতে পারি কিনা একটু দেখি। আচ্ছা, এটা গেল কাজ অনুসারে যে ভাগটা, হ্যাঁ, সেটা কাজ অনুসারে ভাগটা। আমি কেন সবার প্রথমে কাজ অনুসারে ভাজক টিস্যুর ভাগটা দেখালাম, সেটার পিছিয়ে একটা কারণ আছে। সেটা হচ্ছে যে এটা বোর্ড পরীক্ষায় আসে। বোর্ড পরীক্ষা আসে, তোমাদেরকে আমি একটু সাহায্য করি। আচ্ছা, এটা কি হলো বোর্ড পরীক্ষা আসে। ছবিটা দেখালে, আমি সবসময় ছবি দেখাতে চাই কেন, ছবিটা যদি দেখাতে পারি তাহলে সহজে কিন্তু জিনিসটা মনে থাকে। হ্যাঁ, মনে থাকে, এর জন্য একটু দেখাতে চাই। হ্যাঁ, আচ্ছা, একটু করো, একটু দেখাই। এখানে হয়তো তোমরা দেখতে পাবে, একটু আমি কোনটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই দেখো, খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, দেখতে পাচ্ছ কি? এটা খুবই হালকা মনে হচ্ছে, খুবই হালকা। এখানে দেখো, এটা গ্রাউন্ড টিস্যু, এটা হচ্ছে দেখা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়াও, একটু সহজটা দেখাই তাহলে। গ্রাউন্ড টিস্যু এখানে দেখো তাহলে। একটা কোষ আমি দেখাই তোমাকে। সেখানে দেখো যে বিভিন্ন রকম কোষ দেখা যাচ্ছে, যেমন যে গ্রাউন্ড টিস্যু, যে জেনারেল যেটা হলো কর্টেক্স বলা হচ্ছে, এটাকে গ্রাউন্ড টিস্যু বলি। একটু আগে আমি তোমাকে বোঝা থেকে বললাম না, বিভিন্ন রকম হলো গ্রাউন্ড টিস্যু তৈরি করে, মজ্জা করে, কর্টেক্স করে। এই যে জেনারেল কর্টেক্স বললাম না, যে গ্রাউন্ড টিস্যুর বা গ্রাউন্ড মেরিস্টেমের যে টিস্যুর যে কাজ, সেটা হচ্ছে এটা উদ্ভিদের কর্টেক্স তৈরি করতে সাহায্য করে, মজ্জারশি সৃষ্টি করে। হ্যাঁ, তো যা হোক, এখানে দেখো মজ্জা আছে একটা পিঠ, আমরা এটাকে বলে থাকি পিঠ, এটা মজ্জা। যে এই অংশটাকে বলা হয়, আমি আঙ্গুল দিয়ে যেটাকে দেখাচ্ছি সেটা মজ্জা। হ্যাঁ, দেখে নাও। তো এরকম কর্টেক্স তৈরি করে, মজ্জা করে। হ্যাঁ, এখানে দেখো কর্টেক্সটা দেখাচ্ছে, জেনারেল কর্টেক্সটা দেখো, যে কর্টেক্স, হ্যাঁ, জেনারেল কর্টেক্স। তাহলে গ্রাউন্ড টিস্যুর কাজ হচ্ছে কি? উদ্ভিদ দেহে কর্টেক্স তৈরি করে, মজ্জা করা, মজ্জারশি এগুলো সৃষ্টি করা, এই গ্রাউন্ড টিস্যু কাজ। হ্যাঁ, গ্রাউন্ড টিস্যু কাজ। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা কি করলাম, যে ভাজক টিস্যুর যে শ্রেণী বিভাগটা পড়ছি তার মধ্যে প্রথমে পড়লাম হলো কাজ অনুসারে। কাজ অনুসারে তুমি প্রোটোডার্ম পাচ্ছ, প্রোক্যাম্বিয়াম পাচ্ছ, গ্রাউন্ড মেরিস্টেম পাচ্ছ। এটা একেবারেই তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ,
এটাকে মুক্ত করে ফেলবা। সেখানে তুমি প্রোটোডার্মটা তুমি দেখেছো যে এদের মূল বলো, কাণ্ড বলো বা এদের শাখা প্রশাখার ত্বক এটা দ্বারা সৃষ্টি হয়, তাই তো? আচ্ছা, এবার আমরা কোষ বিভাজন প্রক্রিয়া অনুসারে একটু দেখি। কোষ বিভাজন প্রক্রিয়া অনুসারে তুমি কি কি পাচ্ছ দেখো। কোষ বিভাজন প্রক্রিয়া হিসেবে এটাকে কোষ বিভাজন যে প্রক্রিয়া সে হিসেবে একটা পাচ্ছ মাস ভাজক টিস্যু, আর একটা পাচ্ছ প্লেট ভাজক টিস্যু, আর একটা পাচ্ছ রিব। হ্যাঁ, তো মাস যেটা সেটা হচ্ছে যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সব তলে হয়ে থাকে তাকে মাস ভাজক টিস্যু বলে। যেমন ধরো মজ্জা, কর্টেক্স, এগুলো এটা দ্বারা তৈরি হয়। তাহলে ছবিটা একটু দেখে নাও। এই যে এখানে যেটা পিত্ত বা মজ্জা বলছি সেটার ছবিটা একটু দেখো। পিত্ত, এই দেখো এটা হলো কিন্তু মজ্জা। তাহলে কোনটা? এর ভিতরেটা। এটা আমি তাহলে আবারও একটু বলি। মাস ভাজক টিস্যুটা হচ্ছে যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সব তলে হয়ে থাকে তাকে মাস ভাজক টিস্যু বলে। এই ধরনের বিভাজনের ফলে উদ্ভিদের কি হয়? ঘনত্বটা তাহলে বৃদ্ধি পাবে। ঘনত্ব মূলের বলো বা একটা কাণ্ডর বলো, এদের ঘনত্বটা বৃদ্ধি করতে তোমার ভাজক টিস্যু সাহায্য করে। সেখানে মাস যে ভাজক টিস্যু তার ভূমিকা এরকম। হ্যাঁ, শুধু এখানে না, এই যে কর্টেক্সটাও দেখো। কর্টেক্সটা দেখলেও বুঝতে পারবে যে এই ভাজক টিস্যুর সব তলে কোষ বিভাজনটা হয়, যার কারণে উদ্ভিদের ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে। আমি সপ্তাহে মানে দেখো এভাবে। হ্যাঁ, আর প্লেট ভাজক টিস্যু হচ্ছে তোমার প্লেট। তাহলে এখানে দেখো মাস, তারপর প্লেট। এই যে এ পাশটা দেখো কোনটা, এই যে এ পাশটা মাস এবং প্লেট। এই যে কাছে এনে দিচ্ছি প্লেট। হ্যাঁ, এই যে প্লেট। তো এই প্লেট ভাজক টিস্যুটা হচ্ছে যে ভাজক টিস্যু দুই তলে বিভাজিত হয়ে থাকে তাকে প্লেট ভাজক টিস্যু বলে। তাহলে এটা কোথায় দেখা যায়? এটা হলো উদ্ভিদের আয়তনে বৃদ্ধি করে। এর আগে ছিল ঘনত্ব, এটা কিন্তু আয়তনে বৃদ্ধি করে। উদাহরণ হিসেবে আমি তোমাকে বলতে পারি পাতা। পাতাতে কি হয়? এই প্লেট ভাজক টিস্যুর বিভাজনটা, তোমার তো ভাজক টিস্যুর বিভাজন করা এদের কাজ। হ্যাঁ, একটা উদ্ভিদে যেখানে বাড়বে, যেখানে সব জায়গাতেও বিভাজিত হতে থাকবে। যখন এই ভাজক টিস্যুটার হলো বিভাজন ক্ষমতা বন্ধ হয়ে যাবে, তখনই আমরা তাকে স্থায়ী টিস্যু বলছি। তো এই যে বিভাজিত হতে গেলে কিছু ভাজক টিস্যু আছে যাদের দুই তলে বিভাজিত হতে দেখা যায়, এদেরকে আমরা প্লেট ভাজক টিস্যু বলছি, তাই না? তাহলে এটার কাজ হচ্ছে উদ্ভিদের আয়তনে বৃদ্ধি করা। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে পাতাতে এরকম দেখা যেতে পারে, পাতাতে এরকম দেখা যায়। আচ্ছা, এরপরে যে অংশটা সেটা হলো এই যে নিচে দেখো রিব। রিব যেটা, এই রিবটা আর কি। হ্যাঁ, এই রিব ভাজক টিস্যুটা হচ্ছে তোমার এই ভাজক টিস্যুর কোষগুলো তোমার একটি তলে বিভাজিত হয়, একটি তলে বিভাজিত হয়, তখন এদেরকে রিব ভাজক টিস্যু বলে। এতে কিন্তু তোমার উদ্ভিদের একসারি কোষ বৃদ্ধি পায়। এটা হচ্ছে কি? উদ্ভিদের একসারি কোষ বৃদ্ধি পায়। তাহলে গাছের কোন জায়গাটা বৃদ্ধি পায়? এরা সবাই তো ভাজক টিস্যু, তাই না? তাহলে এটা বধিষ্ণু যে মূল, কাণ্ডের মজা, এইসব জায়গায় এরা বৃদ্ধি পায়, তাই না? কাণ্ডের মজা, যেটাকে আমরা পিত্ত বলছি, এসব জায়গায় এটা বৃদ্ধি পায়। আচ্ছা, এটা গেল তোমার কোষের বিভাজন অনুসারে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ। কোষের বিভাজন অনুসারে। তাহলে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগটা যদি আসে, তাহলে
আমি কাজ অনুসারে এদের বিভাজনটা বলতে পারবো। সেখানে প্রোটোডার্ম কোনটাকে বলে এবং এদের কাজটা বলে ফেলবা। প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। আর কোষ বিভাজন অনুসারে যদি আসে তখন তুমি এটাকে তিনটা মানে ভাগ দেখাবে, একটা মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। তাহলে এই দুটা তুমি পারবে। ভাজক টিস্যু একটা উদ্ভিদের সব জায়গায় যেহেতু হচ্ছে এবং আমরা যেহেতু ভাজক টিস্যুর শ্রেণী বিভাগটা পড়ছি, তাহলে এই দুটো ছাড়াও আরেকটা ভাবে এটাকে আমরা বিভাজন করতে পারি, সেটা হলো অবস্থান অনুসারে একটা উদ্ভিদে কোথায় অবস্থান করছে এটা অনুসারে কিন্তু এই ভাজক টিস্যুটা বলা যেতে পারে। সেই হিসাবে আমরা এই অবস্থান অনুসারে ভাজক টিস্যুর ভাগগুলো আমরা কি বলেছিলাম? শীর্ষক ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। অবস্থান অনুসারে শীর্ষক ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু, এই তিনটা ভাগ। এখন আমি এই তিনটা ভাগ একটু বুঝিয়ে দিই, তাহলে তোমার কি হবে, একটু সুবিধা হবে। যদি পারি তাহলে তো আমি সবসময় চেষ্টা করি একটু চিত্রটা দিয়ে চিত্রটা দেখাই যেভাবে হোক। যদি আমি চিত্রটা দেখাতে পারি তাহলে আমার ছেলে মেয়েরা কি করবে, আমার ছেলে মেয়েরা তাহলে জিনিসটা মনে রাখতে পারবে, তাই না? আসলেই তো তোমরা আমারই। আচ্ছা, এখন আমরা একটু দেখি যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা আসলে তোমার অবস্থান অনুসারে ভাজক টিস্যুর অবস্থান। একেবারে উপরে দেখো শীর্ষক ভাজক টিস্যু, দেখেছো? শীর্ষক ভাজক টিস্যু। এরপরে তো হলো ইন্টারক্যালারি বা ওই যে এই যে ইন্টারক্যালারি ভাজক টিস্যুটা দেখো, যেটাকে আমি তোমাকে বলেছিলাম নিবেশিত ভাজক টিস্যু আর কি। নিবেশিত ইন্টারক্যালারি ভাজক টিস্যু। আরও একটা ভাজক টিস্যু আছে যেটা পার্শ্বীয় ভাজক টিস্যু আর কি। এই যে পার্শ্বীয় ভাজক টিস্যু, দেখেছো? তাহলে একটু খেয়াল করো, শীর্ষক ভাজক টিস্যু, ইন্টারক্যালারি ভাজক টিস্যু, আর একটা হলো পার্শ্বীয় ভাজক টিস্যু। তুমি ছবিটা কিন্তু দেখতে থাকো। তাহলে এটা অবস্থান অনুসারে কোথায় ভাজক টিস্যুগুলো অবস্থান, উদ্ভিদের কোনো অংশে অবস্থান করে তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি অবস্থান অনুসারে, তাই না? আমরা তিনটা ভাগও করে ফেললাম। ভাগগুলোর নাম দিয়েছি, একটা শীর্ষক ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেমস বলতে পারো ইংলিশে যদি বলো, এপিক্যাল মেরিস্টেমস, ইন্টারক্যালারি মেরিস্টেমস, আর একটা বলেছিলে পার্শ্বীয় ভাজক টিস্যু, ল্যাটেরাল মেরিস্টেমস। তো এই যে তিনটা ভাগের কথা আমি বললাম, তাহলে এরা কোথায় থাকে একটু জানতে ইচ্ছে করছে, তাই না? সাধারণত মূল থাকে, গাছের মূল বলো, কাণ্ড বলো, তাদের শাখা প্রশাখা বলো, তাদের শীর্ষে অবস্থান করে শীর্ষক ভাজক টিস্যু। শীর্ষক ভাজক টিস্যু এই যেটা, এটা কোথায় থাকে? শীর্ষক ভাজক টিস্যুটা মূল, কাণ্ড বা তাদের শাখা প্রশাখার শীর্ষে অবস্থান করে যে ভাজক টিস্যু, তাদেরকে আমরা বললাম শীর্ষস্থ ভাজক টিস্যু। এই শীর্ষস্থ ভাজক টিস্যু তাহলে কারণে গাছের কি লাভ হয়? তাদের দৈর্ঘ্যে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। লাভটা হচ্ছে উদ্ভিদের হলো দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ভাজক টিস্যুর বিভাজনের ফলে তোমার মূল বলো, কাণ্ড বলো বা শাখা প্রশাখা বলো, এদের কি হবে? শীর্ষ বৃদ্ধি পাবে। হ্যাঁ, এদের শীর্ষের যে বৃদ্ধিটা এটা পাবে।
কিছু কিছু উদ্ভিদের যে পাতা থাকে, ছবিটা দেখো শীর্ষকভাবে, কিছু উদ্ভিদের যে পাতা বা ফলের শীষে, পাতা বা ফলের শীষেও কিন্তু এই এই শীর্ষক ভাজক টিস্যু থাকতে পারে। আমি আবারও বলি, এই ভাজক টিস্যু আসলে মূল, কাণ্ড এবং যে শাখা প্রশাখার শীর্ষে এই ভাজক টিস্যুকে আমরা, শীর্ষের ভাজক টিস্যুকেই আমরা ভাজক টিস্যু বলছি, শীর্ষক ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেমস। এটার কাজ হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা, আর কি করা, দৈর্ঘ্য বৃদ্ধি করা। আচ্ছা, আর এই ভাজক টিস্যু মূল, কাণ্ড বা শাখা প্রশাখার যে শীর্ষেরা অবস্থান করে, ঠিক আছে। কিছু কিছু উদ্ভিদের পাতা বা ফলের শীর্ষে এরা থাকতে পারে। এদের যে ফুল, উদ্ভিদের যে পুষ্পক উদ্ভিদের শীর্ষস্থ ভাজক টিস্যু একাধিক কোষ নিয়ে আবার গঠন হয়। হ্যাঁ, শীর্ষক ভাজক টিস্যু সম্পর্কে মোটামুটি আমরা জানলাম। এবার আমরা দেখি ইন্টারক্যালারি ভাজক টিস্যু। হ্যাঁ, ক্যালারি ভাজক টিস্যু, এই যে আমি ছবিটা দিয়ে রেখে কোন জায়গাটা একটা ভাজক টিস্যু, কোন ক্যালারি ভাজক টিস্যু। এটা আসলে দুটো যে স্থায়ী টিস্যুর মাঝে অবস্থান করে, এই জন্য এই ভাজক টিস্যুকে আমরা ইন্টারক্যালারি ভাজক টিস্যু বলি। আবারও বলি, দুটি স্থায়ী ভাজক টিস্যুর মাঝখানে এরা অবস্থান করে বলে এই টিস্যুকে আমরা ইন্টারক্যালারি ভাজক টিস্যু বলি। সাধারণত উদ্ভিদের যে অঙ্গসমূহ থাকে তাদের বৃদ্ধির সময় শীর্ষক ভাজক টিস্যু হতে কিছু অংশ পৃথক হয়ে এই টিস্যু তোমার সৃষ্টি করে। আবারও বলি, অঙ্গসমূহে যখন বৃদ্ধি করতে থাকে তখন তোমার এই শীর্ষত ভাজক টিস্যু হতে কিছু অংশ তোমার একটু পৃথক হয়ে এই টিস্যুর সৃষ্টি হতে পারে। তাহলে ইন্টারক্যালারি ভাজক টিস্যুটা কি, আবার দেখো, দুটি স্থায়ী টিস্যুর মাঝে অবস্থিত ভাজক টিস্যুকে আমরা ইন্টারক্যালারি ভাজক টিস্যু বলছি। এটা সাধারণত তোমার পত্রমূলে, মধ্য পর্বের গোড়ায়, পর্ব সন্ধির নিচে দেখা যায়। কোথায় দেখা যায় ইন্টারক্যালারি যে ভাজক টিস্যু, এটা তোমার কোথায় কোথায় দেখা যায় সেটা একটু খেয়াল করো। এটা দেখা যায় তোমার পত্রমূলে, মধ্য পর্বের গোড়ায়, আর একটা হচ্ছে পর্ব সন্ধির নিচে থাকতে পারে, পর্ব সন্ধির যে নিচে এরা থাকতে পারে। এরপর আমি ভাগটা দেখাচ্ছি, সেটা হলো পার্শ্বীয় ভাজক টিস্যু। ভালো করে দেখো, পার্শ্বীয় ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। এটা আবার কি, এটা হচ্ছে মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত ভাজক টিস্যুকে আমরা কি বলতে পারি, পার্শ্বীয় ভাজক টিস্যু। আবারও বলি, মূলের বলো বা কাণ্ডের বলো, মূল কাণ্ডে তো সাধারণত বিভাজিত হয়ে বৃদ্ধি পেতে থাকে, তো মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর অবস্থিত লম্বালম্বিভাবে যে ভাজক টিস্যু দেখি তাকে বলি আমরা পার্শ্বীয় ভাজক টিস্যু। এই টিস্যুটা তোমার যেটা করে সেটা হলো দুটো স্থায়ী টিস্যুর মাঝে অবস্থান করে, এবং এরা স্থায়ী টিস্যু হতেও অনেক সময় উৎপন্ন হতে পারে। মনে করো অনেক সময় তোমার স্থায়ী টিস্যুটা কোনো কারণে তার কিছু অংশ ছিঁড়ে গেল, কেটে গেল, গুড়ির মধ্যে ফাটল দেখা দিল, বড় একটা গাছ নিচে থেকে ফাটল দেখা দিল, স্থায়ী টিস্যুগুলো আবার কিন্তু ওরা বিভাজন শুরু করে দেয়। হ্যাঁ, ওই জায়গাটা অনেক সময় আমি তোমাদেরকে কি বলি, আমাদের হাতের কোনো অংশ কেটে গেল, হ্যাঁ, কিন্তু কিছুদিন পরে দেখবা টিস্যু বিভাজিত হয়ে ওটা কিন্তু আবার আগের অবস্থায়, মানে সেই কেটে যাওয়া অংশটা জোড়া লেগে যায়, এরকম তো হয়, এটা গাছের ক্ষেত্রেও হয়। হ্যাঁ, তাহলে আবার একটু বলি, তাহলে এই টিস্যুটা হচ্ছে এদের বিভাজনের ফলে কি হয়, মূল কাণ্ড বৃদ্ধি পাশে হয়, প্রস্থের দিকে হচ্ছে, আবার হচ্ছে তোমার তোমার যে উদ্ভিদের যে তোমার কর্ক ক্যাম্বিয়াম
যেটাকে আমরা কর্ক ক্যাম্বিয়াম বলে থাকি, সেটা হলো পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় যে ভাজক টিস্যুটা, এটা লম্বালম্বিভাবে নিচের দিকে দেখো, হ্যাঁ, পার্শ্বীয় ভাজক টিস্যু। আবারও দেখো, আমি তো বলি মূলে বা কাণ্ডে পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত এ ধরনের ভাজক টিস্যুকে আমরা বলবো পার্শ্বীয় ভাজক টিস্যু। এই টিস্যুর এবং দুটি স্থায়ী টিস্যুর মাঝে এরা অবস্থান করে। এরা স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়, এই জন্য এদেরকে আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু বলি। আমি পরে কিন্তু অনেক সময় এই শব্দটা ব্যবহার করব, সেকেন্ডারি ভাজক টিস্যু, তখন তোমাকে বুঝে নিতে হবে এই মানে এই যে পার্শ্বীয় যে ভাজক টিস্যুগুলো থাকে, এগুলো কি করে, তোমার হচ্ছে স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়, এই জন্য এদেরকে আমরা কি বলি, সেকেন্ডারি ভাজক টিস্যু। এদের বিভাজনের ফলে কি হতে পারে, একটা উদ্ভিদের মূলে বা কাণ্ডে বৃদ্ধি প্রস্থে হতে পারে। একটা মূল বা কাণ্ডে যে বৃদ্ধিটা হয় সেটা প্রস্থে হতে পারে। একটা উদাহরণ দিই, যেমন কর্ক ক্যাম্বিয়াম পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। কর্ক ক্যাম্বিয়াম পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের ভাজক টিস্যুর যদি শ্রেণীবিভাগ আসে, এই অবস্থান অনুসারে ভাজক টিস্যুতে এই যে অবস্থান অনুসারে যে ভাজক টিস্যু আমরা পেলাম, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা আসে, তারপরে কাজ অনুসারে আসে, কোষ বিভাজন প্রক্রিয়া অনুসারেও আসে। যা হোক, এটা আসে কিন্তু অবস্থান অনুসারে ভাজক টিস্যু শ্রেণী প্রায় দেখা যেত, আগে তো দেখা যেত। যা হোক, তোমরা এটা কিন্তু চিত্রটা শিখতে হবে। আমি একটু ছোট একটা চিত্র তোমাদেরকে দেখেছি, সেটা হচ্ছে যে এটা কিন্তু তোমাকে শিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু শিখতে হবে, এটা বাসায় শিখবে। আচ্ছা, এখন ভাজক টিস্যু কোনটা আমার বাদ থাকলো, উৎপত্তি অনুসারে, তাই না? এই যে উৎপত্তি অনুসারে দেখো, প্রারম্ভিক ভাজক টিস্যু, তারপর প্রাইমারি ভাজক টিস্যু, তাই না? উৎপত্তি অনুসারে, এই উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে আমরা তিনটা ভাগ দেখছি, মুখস্থ করে ফেলবে। একটা প্রারম্ভিক, প্রাইমারি, আর একটা সেকেন্ডারি। আচ্ছা, যেটা হলো প্রারম্ভিক, সেটা হলো মূল কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল থাকে, যেখান থেকে পরবর্তী ভাজক টিস্যুর উৎপত্তি হতে দেখা যায়, সেটাকে আমরা বলি প্রারম্ভিক ভাজক টিস্যু। এই অঞ্চল থেকে উদ্ভিদের প্রথম বৃদ্ধি শুরু হয়, এই জায়গা থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। তাহলে আচ্ছা, তাহলে এটা আরেকটা দেখো, যেটা আমরা প্রারম্ভিক ভাজক টিস্যু পাচ্ছি, একটা প্রাইমারি ভাজক টিস্যু। সেটা কি, যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে তাকে আমরা বলি প্রাইমারি ভাজক টিস্যু। এটা কোথায় দেখা যায়, সাধারণত মূল বা কাণ্ডের যে শীর্ষে, সেখানে এই ধরনের ভাজক টিস্যুগুলো থাকে। মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে অবস্থিত এই ভাজক টিস্যুর কোষপলয় এখান থেকে উৎপত্তি লাভ করে। হ্যাঁ, আর সেকেন্ডারি ভাজক টিস্যু তাহলে কি, এটা হলো যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করে তাকে সেকেন্ডারি ভাজক, মানে কোনো স্থায়ী তোমার স্থায়ী যে টিস্যু থাকে সেখান থেকে যখন হয় সেকেন্ডারি। আবার বলি, যে কোনো স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করে তখন তাকে আমরা বলবো সেকেন্ডারি ভাজক টিস্যু। এই সেকেন্ডারি ভাজক টিস্যু কিন্তু ভ্রূণ অবস্থায় অনেক পরে এটা সৃষ্টি হয়ে থাকবে। কর্ক ক্যাম্বিয়াম থেকে সেকেন্ডারি ভাজক টিস্যুর সৃষ্টি হতে দেখা যায়। কর্ক ক্যাম্বিয়ামের থেকে তোমার এই ভাজক টিস্যু সৃষ্টি হতে দেখা যায়। আচ্ছা, যা হোক, আমরা তাহলে আজকে ভাজক টিস্যু, আমরা যেহেতু এখানে টিস্যুতন্ত্র এই চ্যাপ্টারটা পড়ছি, তো এখানে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর কথা আমি তোমাদেরকে বলেছিলাম। আজকে আমরা ভাজক টিস্যুর এই শ্রেণী বিভাগটা পড়লাম, মানে ভাজক টিস্যুর প্রকারভেদগুলো কি কি, এখানে চিত্র দেখলাম, উদাহরণ জানলাম। এটা তুমি বাসায় এই ভাজক টিস্যুর প্রকারভেদটা ভালো করে পড়বে। বোর্ড পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে,
অনেক সময় বলে দেয়, উল্লেখ করে যে কাজ অনুসারে ভাজক টিস্যু চাই, অনেক সময় অবস্থান অনুসারে চাই, কোষ বিভাজন প্রক্রিয়া অনুসারে চাই। সেই জন্য তোমাকে এটা পড়তে হবে। এটা কিন্তু বোর্ডের পরীক্ষা আসে। আমি বারবার কেন বোর্ডের পরীক্ষার কথা কেন বলি, যেহেতু তোমরা সামনে একটা বোর্ডের পরীক্ষা দিবা, হ্যাঁ, ওখানে তোমাদের ভালো নম্বর পেতে হলে যেগুলো আসে সেদিকে তোমরা সবসময় জোর দাও। সেই জন্য আমরা ভাজক টিস্যু প্রথমে আমরা জানলাম, এখন এটা বাসায় ভালো করে শিখে ফেলবো। আর প্রত্যেকে যে কাজটা করবে সেটা হচ্ছে যে উদাহরণ, যে ডিপ ভাজক টিস্যুতে তুমি বলছো যে মজ্জারসি, হ্যাঁ, তারপরে এই যে উদাহরণগুলো পড়বে কেন, এমসিকিউতে আসে, এটা আসে, তোমাকে পড়তে হবে। তো আজকে অনেকটা পড়ে ফেলেছি। আমার তো মাত্র সপ্তাহে 2 দিন ক্লাস, যেদিন ক্লাস থাকে না বা আজকেই রাতে এগুলো মুখস্থ করে ফেলবে। আজকে করে ফেলাই ভালো, যেহেতু আজকে পড়েছো আজকেই করে ফেলো। আর তোমরা প্রত্যেকে তোমাদের রোল নাম্বারটা কিন্তু আমার প্রতিদিন দিতে হবে। আমি কিন্তু খেয়াল করি কে কে ক্লাস করো, হ্যাঁ, যারা ক্লাস করবে তাদের জন্য তো কিছু সুবিধা থাকবে, আর প্রত্যেককেই ক্লাস করতে হবে, সবাইকে ক্লাস করে বন্ধু থেকে বলবা, আমরাও বলছি। তো আজকে এটুকুই থাকুক। এখন বাইরে যেহেতু অসুখ বিসুখ, বাসায় থাকবে, বাসা থেকে বের হো না, যদি খুব দরকার না পড়ে বের হওয়ার দরকার নাই। আবার কোরবানির জন্য গরু কিনতে যাওয়ারও দরকার নাই, হ্যাঁ, বাসায় থাকবে। আর হচ্ছে এটা বড়দের উপর ছেড়ে দাও। আমার ফ্যামিলি, আমার পরিবারের সবার জন্য দোয়া করো যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আমি তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।